শিক্ষার্থীরা শুভ সকাল। আজকে আবার 19 তারিখ, সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ তোমরা ভালোই করলাম। ঈদের শেষে আমরা আবার ক্লাসে ফিরে আসছি। পদার্থবিজ্ঞান গঠনপত্র 4th অধ্যায়, একাদশ দ্বাদশ দুটারই কাজে লাগবে। একাদশ দ্বাদশ দুটোই কাজে লাগবে। একাদশের স্টুডেন্টও দেখবে, দ্বাদশের স্টুডেন্টও দেখবে। তো আজকে যে টপিকটা আমি আলোচনা করব সেটা কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল কাকে বলে? কোনো একটা বস্তু যখন বৃত্তপথে ঘুরে, কোনো একটা বস্তু যখন একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তপথে ঘুরে, সমদ্রুতিতে ঘুরে, এই বস্তুটার দিক হবে ওই বৃত্তটার স্পর্শক বরাবর সরলরেখা, স্পর্শক বরাবর সরলরেখায়। কিন্তু যে বলের কারণে সে বারবার কি করতেছে, দিক পরিবর্তন করতেছে, সেই বলটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। এই বলটা যদি না থাকতো তাহলে বস্তুটা সোজা এদিকে চলে যেত ভি বেগে। কিন্তু যে বলের কারণে বস্তুটা বারবার কি হচ্ছে, প্রতি মুহূর্তে দিকটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ বৃত্তাকার পথে ঘুরতেছে, সেই বলটাকে বলি আমরা কেন্দ্রমুখী বল। এই বলটা দেখো, বস্তুটার দিক স্পর্শক বরাবর, ওই স্পর্শকের সাথে লম্ব বরাবর কেন্দ্রের দিকে একটা বল কাজ করবে। অর্থাৎ স্পর্শকের বরাবর তো বস্তুটার দিক, এই বস্তুর দিকের সাথে লম্ব বরাবর বৃত্তের কেন্দ্রের দিকে একটা বল ক্রিয়াশীল। এই বলটাকে বলি আমরা কেন্দ্রমুখী বল। এটাকে আমরা এফসি দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? এফসি দ্বারা প্রকাশ করব। তাই সংজ্ঞাটা বলতেছে, যে বলের ক্রিয়ায় কোন বস্তু সমদ্রুতিতে বৃত্তপথে চলতে থাকে এবং যে বল সবসময় বস্তুর গতিপথের সঙ্গে লম্বভাবে বৃত্তের কেন্দ্রের দিকে অর্থাৎ বৃত্তের কেন্দ্র মুখে ক্রিয়া করে, এই বলটাকে বলছি আমরা কেন্দ্রমুখী বল। আমি আবার বলছি, যে বলের ক্রিয়ায় কোনো বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথে চলতে থাকে এবং যে বল সবসময় বস্তুর গতিপথের সাথে লম্ব বরাবর বৃত্তের কেন্দ্রের দিকে ক্রিয়া করে, সেই বলটাকে বলি আমরা কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বল বুঝতে পারছি। কেন্দ্রমুখী বল এফ সমান সমান এম এ, তো আমরা সবাই জানি নিউটনের দ্বিতীয় সূত্র। আর কেন্দ্র যেটা হলো কেন্দ্রমুখী ত্বরণ, এখানে আমরা বলবো কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা হচ্ছে mv²/r। ওকে। আবার রৈখিক বেগ আর কৌণিক বেগের মাঝে একটা সম্পর্ক আছে, ভি সমান সমান ওমেগা। আমি যদি এই ভি এর মানটা ওমেগা এখানে বসাই দিই, তাহলে কি হবে? এম আছে এখানে ওমেগা স্কয়ার r²/r, r²/r। এখান থেকে একটা যদি আমি কেটে দিই তাহলে কি পাবো? ওমেগা²r। ওকে। তাহলে এটাই ছিল কেন্দ্রমুখী বল। ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, ভিটা কি? রৈখিক বেগ। তাহলে কেন্দ্রমুখী বলের সমীকরণ তোমাকে যদি বের করতে বলে, তুমি F সমান m ওমেগা² ভি দিতে পারো, অথবা F সমান mv²/r ও ব্যবহার করতে পারো। mv²/r। ওকে। এখানে যদি আমার m তো ধ্রুবক, ভি যদি নির্দিষ্ট থাকে, তাহলে বলটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, আরটা কিন্তু ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের কি? ব্যস্তানুপাতিক। কেন্দ্রমুখী বলটা বৃত্তের কি? ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। এবার এখানে যদি আমি আসি, এখানে কিন্তু কৌণিক বেগটা যদি নির্দিষ্ট থাকে, কৌণিক বেগ যদি চিন্তা করি, তাহলে কৌণিক বেগ যদি নির্দিষ্ট থাকে, এখানে কেন্দ্রমুখী বলটা দেখো ব্যাসার্ধের কি? সমানুপাতিক। তাহলে কিন্তু বলতে হবে তোমাকে যে কি ধ্রুবক। কৌণিক বেগ যদি স্থির থাকে তাহলে কেন্দ্রমুখী বলটা বৃত্তের ব্যাসার্ধের সমানুপাতিক। রৈখিক বেগ যদি ধ্রুব থাকে তাহলে কেন্দ্রমুখী বলটা বৃত্তের ব্যাসার্ধের কি? ব্যস্তানুপাতিক। কি কথা বুঝতে পারছি আমরা? তাহলে এখানে দেখো কেন্দ্রমুখী বলের সমীকরণ আমরা পেয়ে গেছি।
বাড়িতে এসে একটু ভালো করে মুখস্থ করবে, বুঝলো না? এই কেন্দ্রমুখী বলটা যদি না থাকতো তাহলে বস্তুটা সিটকে একদিকে চলে যেত, সিটকে একদিকে চলে যেত, অর্থাৎ এটা বাঁক নেওয়ার সময় গাড়িটা বাইরের দিকে চাকাগুলো চলে যাবে। কথা বুঝতে পারছি? তাহলে এই কেন্দ্রমুখী বলটা তোমাকে ব্যালেন্স করবে। ক্লিয়ার? তাহলে কেন্দ্রমুখী বল। এবার চলো কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল, অর্থাৎ এখানে আমরা একটা বি লাগাই দিই, বিমুখী বল। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, কেন্দ্রমুখী, এই কেন্দ্রমুখীটাকেই অভিকেন্দ্র বল বলা হয়, আর কেন্দ্র বিমুখীটাকে অপকেন্দ্র বল বলা হয়। অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্রে যে আমরা পড়ছিলাম ক্রিয়া এবং প্রতিক্রিয়া, ক্রিয়া যদি ভিতরের দিকে কেন্দ্রের দিকে কাজ করে তাহলে প্রতিক্রিয়াটা কাজ করবে কোন দিকে? বাইরের দিকে। এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম। তাহলে কেন্দ্রমুখী বল হচ্ছে কি এফসি, আর বাইরের দিকে যে বলটা ক্রিয়া করে সেটা হলো কেন্দ্র বিমুখী বল, অর্থাৎ এটা হলো অপকেন্দ্র বল। অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া সমান, ওটারও সমীকরণ কেন্দ্রমুখী বলের সমীকরণেই, অর্থাৎ এম ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে? তাহলে কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল, অর্থাৎ তুমি একটি সংজ্ঞা পাবে 285 পেজ, সমদ্রুতিতে বৃত্তাকার পথে আবর্তনরত বস্তুর উপর অভিকেন্দ্র বলের সমান, অভিকেন্দ্র বলের সমান ও বিপরীতমুখী, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে একটি অলিক বল ক্রিয়া করে। অলিক মানে কাল্পনিক বল কাজ করে। এই বলটাকে বলি আমরা কেন্দ্র বিমুখী বল, অর্থাৎ কেন্দ্রের বাইরের দিকে, কেন্দ্রমুখী বলের বিপরীত দিকে, কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী, ওটাকে অপকেন্দ্র বল বলা হয়। তাহলে আমরা অবশ্যই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলের সমীকরণ সংজ্ঞাগুলি মুখস্থ করব, আমাদের কাজে লাগবে। ওকে, এবার চলো ব্যাংকিং কাকে বলে। ব্যাংকিং, ব্যাংকিং এখন বলতে পারো কেন্দ্র বিমুখী বলে, তাহলে সমীকরণ কি? এই কেন্দ্র বিমুখী বলের সমীকরণ ওইটাই, কেন্দ্র বিমুখী বলের সমীকরণ ওইটাই, এম ওমেগা স্কয়ার আর। কেন্দ্র বিমুখী বলের সমীকরণ ওটাই পাবো আমরা, তাই না? অর্থাৎ এটা শুধু কেন্দ্রের দিকে আর এটা হলো কেন্দ্রের বাইরের দিকে। এবার আমরা চলে যাব ব্যাংকিং কোণ, খুব ইম্পর্টেন্ট থিম আজকে ব্যাংকিং কোণ, মনে রাখবে ব্যাংকিং কোণ। এই থিমটার উপর, এই টপিকসটার উপর অনেক সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। তোমরা খুব গুরুত্ব সহকারে এগুলাকে আয়ত্ত করার চেষ্টা করবে। ওকে, তাহলে দেখো এবার ব্যাংকিং। রাস্তার ব্যাংকিং, কার ব্যাংকিং হয়? রাস্তার ব্যাংকিং হয়। কার ব্যাংকিং? রাস্তার ব্যাংকিং। আচ্ছা, তোমরা লক্ষ্য করছো কি, বড় বড় যে রাস্তাগুলো আছে, রোডগুলো আছে, তোমার একটা যখন মোড় দেখো, বড় একটা মোড় ঘুরছে, বড় একটা মোড় মনে করো ঘুরলো, হ্যাঁ, এই বড় একটা মোড় ঘুরবে, এটা একটা মোড়, তাহলে এটা একটা বাঁক, এই বাঁকের কিন্তু একটা ব্যাসার্ধ আছে, যেহেতু এটা বৃত্তাকার রাস্তাটা, তার বৃত্তাকার রাস্তা হলে তার কেন্দ্র থাকবে, তার কেন্দ্র বৃত্তাকার রাস্তার তার একটা কি থাকবে, যেহেতু কেন্দ্র আছে তাহলে কেন্দ্র থেকে ওই রাস্তার দূরত্বটাকে আমরা ব্যাসার্ধ বলবো, তাহলে এটাকে বলবো আমরা কি? বাঁকের ব্যাসার্ধ। বাঁক মানে এই মোড়টা, এই মোড়ের ব্যাসার্ধ। তাহলে তুমি দেখো এখানে একটু যদি আমরা খেয়াল করি, অর্থাৎ রাস্তাঘাটে চলার সময় যদি কোনো মোড় পাই, বড় মোড়, হ্যাঁ, সেখানে তুমি দেখবা যে অনেক বড় একটা রাস্তা, হাইওয়ে গুলাতে দেখবা, সেখানে দেখবে তুমি যে ভিতরের, অর্থাৎ যেদিকে মোড় নিবে এটা হলো ভিতরের দিক, এটা হলো বাইরের দিক। এই বাইরের, ভিতরের দিকের থেকে বাইরের দিকটা কিছুটা হলো উঁচু করে তৈরি করা হয়, কিছুটা হলো কি করা হয়? উঁচু করে তৈরি করা হয়। তাহলে ভিতরের দিকের চেয়ে বাইরের দিকটা কি করা হয়? ভিতরের দিকের চেয়ে বাইরের দিকটা কিছুটা উঁচু করে তৈরি করা হয়। অর্থাৎ তুমি যদি এভাবে বলতে পারো, বাইরের দিকের থেকে ভিতরের দিকটা একটু নিচু করে ঢালু করে তৈরি করা হয়। এই যে উঁচু করে ঢালু করে যে তৈরি করা হয়, এটাকে আমরা বলি ব্যাংকিং। এটাই হলো রাস্তার ব্যাংকিং, এটাই হলো তোমার রাস্তার ব্যাংকিং। কথা বুঝতে পারছি? তাহলে রাস্তার ব্যাংকিং কাকে বলে? আমরা বলছিলাম যে বাইরের দিক, অনুভূমিক রাস্তায় হঠাৎ বাঁক নেওয়ার সময় গাড়ি বাইরের দিকে ছিটকে চলে যেতে পারে। এই দুর্ঘটনা হাত থেকে রক্ষা করার জন্য এই জন্য প্রতিটি বাঁকে কিন্তু ব্যাংকিং করতে হবে। ব্যাংকিং কি? ব্যাংকিং হচ্ছে ভিতরের দিকের থেকে বাইরের দিকটা কিছুটা
উঁচু করে ঢালু করে তৈরি করতে হবে, অর্থাৎ বাইরেটা থেকে ভিতরের কিনারা একটু ঢালু করতে হবে। তুমি যদি এভাবে বলো যে ভিতরটা থেকে বাইরেটা একটু উঁচু করে তৈরি করতে হবে, কতটুকু উঁচু করে তৈরি করবো আমরা দেখো এই যে আমরা যদি এখন এই রাস্তার দুই কিনারা, রাস্তার দুই, এটা হলো বাইরে, এটা হলো ভিতরে, এই দুই কিনারা কতটুকু কোণ তৈরি করছে দেখো, এই যে একটা, এইটা হলো ব্যাংকিং কোণ, এই কিনারা হলো ব্যাংকিং কোণ, আর এইটুকু বলবো আমরা ভিতর, এইটা এটা বাইরে, এইটুকু হলো আমার উচ্চতা, অর্থাৎ বাইরের দিকটা ভিতরের দিকের থেকে কতটুকু উঁচু করে তৈরি করা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা যদি এটাকে এখন, এটা কিন্তু রাস্তার চওড়া, এই দেখো এটা হলো রাস্তাটার চওড়া, এটাকে আমি যদি x ধরি, আর ভিতরের দিক থেকে বাইরের দিক কতটুকু উঁচু করে তৈরি করা হচ্ছে, এটাই হলো রাস্তা ব্যাংকিং, এটাই হলো রাস্তার ব্যাংকিং। এখান থেকে আমরা কোণটা বের করে নিতে পারবো। তুমি দেখো এটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের কি এটা লম্ব, এটা কি অতিভুজ, লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করে সাইন থিটা পাবো। এখানে তোমার যদি রাস্তার চওড়া দেওয়া থাকে আর এটা যদি তোমার উচ্চতাটা দেওয়া থাকে, তাহলে তুমি অনায়াসে কি পাবে, ব্যাংকিং কোণটা বের করে নিতে পারবে। তাহলে ব্যাংকিং কোণটা জিনিসটা আমরা বুঝতে পারছি, কেন ব্যাংকিং কোণটা আমরা প্রয়োজন আছে। না হলে এই ব্যাংকিং কোণ যদি না থাকে, অর্থাৎ ঢালু করে যদি তৈরি করা না থাকে, তাহলে 4 চাকার গাড়িগুলো যেমন ট্রাক, মিনি বাস, এগুলাকে আমরা কাট করতে পারবো না। আমরা কিন্তু সাইকেল, মোটরসাইকেল আমরা কিন্তু মোড়ে কিন্তু আমরা কাট করে নিয়ে যেতে পারি সহজেই। কেন কাট করতে হয়? এই কেন্দ্রমুখী বলে যোগান দেওয়ার জন্য। কেন্দ্রমুখী বল যোগান না দিলে গাড়ি কিন্তু সহজেই ঘুরবে না। তাহলে একটু জিনিস খেয়াল করো। এবার আমরা যাব অনুভূমিক রাস্তায় গাড়ির বাঁক নেওয়া। তুমি দেখো এর নিচে একটা ক আছে, অনুভূমিক রাস্তায় গাড়ির বাঁক নেওয়া, বাঁক বয়চল আকার বাঁক নেওয়া, গাড়ির বাঁক নেওয়া। আচ্ছা দেখো, অনুভূমিক রাস্তায় গাড়ির বাঁক নেওয়া। মনে করে অনুভূমিক রাস্তায় মোড়ে একটি গাড়ি বাঁক নিচ্ছে, এখানে গাড়ির চাকা এবং রাস্তার মধ্যে একটা ঘর্ষণ বল উৎপন্ন হয়। বাঁক নেওয়ার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে। এই ঘর্ষণ বল বাঁক নেওয়ার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে। এই ঘর্ষণ বল স্থিতি ঘর্ষণ বলে। এটাকে আমরা কি বলবো? এটাকে স্থিতি ঘর্ষণ। এই ঘর্ষণ বলটা কিন্তু স্বনিয়ন্ত্রক। বাঁক নেওয়ার সময় গাড়ির চাকাগুলি বাইরের দিকে ছিটকে যেতে চায়। ঘর্ষণ বল রাস্তার বাঁকের কেন্দ্রাভিমুখী ক্রিয়া করে বলে গাড়ির ছিটকে যাওয়ার প্রবণতাকে বাধা দেয়। অর্থাৎ রাস্তায় যখন আমরা মোড় নিব, একটা মোটরসাইকেল হোক বা একটা যে কোনো গাড়ি হোক, তাহলে কি হবে, চাকাগুলা ওই বাঁক নেওয়ার সময় চাকাগুলা বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করবে। এই ঘর্ষণ বল কি করবে? এই বাইরে যাওয়ার বাধা দিবে। অর্থাৎ রাস্তাগুলোকে ছিটকে যেতে চায়। ঘর্ষণ বল রাস্তার বাঁকের কেন্দ্রের মুখে ক্রিয়া করে বলে গাড়ি ছিটকে যাওয়ার প্রবণতাকে বাধা দিবে। গাড়িটি খুব দ্রুত বেগে চলতে বাঁক দিলে প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের মানও খুব বেশি হয়, কিন্তু ঘর্ষণ বলের মান নির্দিষ্ট সীমার বেশি হতে পারে না। এখন বলো, আমরা একটু আগে কেন্দ্রমুখী বল পরে আসছি mv²/r। এই mv²/r অর্থাৎ ভি স্কয়ারটা উপরে আছে, বেগ যত বেশি হবে কেন্দ্রমুখী বলের মান তত বেশি হবে। কিন্তু রাস্তা এবং গাড়ির চাকার যে ঘর্ষণ বলটা আছে, এটা কিন্তু তুমি ইচ্ছা করলে বাড়াইতে পারবে না। এটা হলো রাস্তার প্রকৃতি এবং চাকার অবস্থার উপর, রাস্তার অবস্থা এবং চাকার অবস্থার উপর ঘর্ষণ বলটা উৎপন্ন হবে। কথা বুঝতে পারছি? তাহলে ঘর্ষণ বল নিজে উৎপন্ন করা যাবে না ওই মুহূর্তে, কিন্তু কেন্দ্রমুখী বল নিজে উৎপন্ন করা যাবে। কেন? তুমি বেগ বাড়াই দিলা, পিকআপ বাড়াই দিলা, গাড়ি দ্রুত বেগে ঘুরলো, অর্থাৎ কেন্দ্রমুখী বলটা বেশি হয়ে গেলে ঘর্ষণ বলটা একটু নির্দিষ্ট মানের থাকবে। ঘর্ষণ বল যদি কম, অর্থাৎ কেন্দ্রমুখী বল যদি ঘর্ষণ বলের চেয়ে বেশি হয়, তুমি সেই মোড়ে অ্যাক্সিডেন্ট করবে। অর্থাৎ ঘর্ষণ বল আর কেন্দ্রমুখী বল যদি সমানে থাকে, তাহলে কিন্তু নিরাপদে তুমি বাঁকটা নিবে, তাহলে গাড়িটা নিরাপদে বাঁক নিবে। তাহলে m ভরের একটি গাড়ি v দ্রুতিতে আর্যের সাথে একটি বৃত্তপথে ঘুরছে। গাড়ির চাকা এবং রাস্তার মধ্যে মোট ঘর্ষণ বল m হলে, তাহলে গাড়ির চাকা আর কি রাস্তার মধ্যে ঘর্ষণ বল
এফ হলে গাড়িটি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত ঘর্ষণ বল আর কেন্দ্রমুখী বল সমান। তাহলে পাশে করবো আমরা ঘর্ষণ বল সমান সমান কি হবে কেন্দ্রমুখী বল। ঘর্ষণ বল সমান কেন্দ্রমুখী বল। ঘর্ষণ বল আমরা কি ধরছি, ঘর্ষণ বলটাকে আমরা এফ ধরছি, আর কেন্দ্রমুখী বলটা কি ধরছি mv²/r। অর্থাৎ এই দুইটা বল যদি সমান হয় তাহলে গাড়িটি নিরাপদে বাঁক নিবে। কিন্তু বলছে যে ঘর্ষণ বলের মান নির্দিষ্ট স্বনিয়ন্ত্রক, এটা আপনা আপনি উৎপন্ন হবে। অর্থাৎ এই ঘর্ষণ বল যদি বেশি থাকে কেন্দ্রমুখী বলের চেয়ে তাহলে তুমি এখানে নিরাপদ, সমান থাকলেও নিরাপদ। কিন্তু কেন্দ্রমুখী বলটা যদি বেশি হয়ে যায় তুমি কিন্তু নিরাপদ না। সে কারণে খেয়াল করবে আজকালকার এই যে তোমাদের বয়সে যে ছেলেরা গাড়ি চালায়, কিন্তু তোমরা তো এই হিসাবটা বুঝো না যে খালি মোড়ে গেলে তুমি জোরে ঘোরাতে চাও, কিন্তু জোরে ঘোরাতে গেলে কি রাস্তার কন্ডিশন দেখতে হবে না? সেখানে যদি কাদা থাকে, সেখানে যদি পিচ্ছিল থাকে, তোমার গাড়ির টায়ার যদি নাড়িয়া হয়ে যায় অর্থাৎ বিট গুলা যদি না থাকে, সেখানে ঘর্ষণ বলটা যথেষ্ট উৎপন্ন হবে না। কেন্দ্রমুখী বলটা অনেক বেশি হওয়ার কারণে তুমি সিটকে বাইরের দিকে অর্থাৎ পরে লাগাই দিবে, ড্রেনে যায় পরে যাবে, অর্থাৎ মানুষকে লাগাই দিবে, তুমি দুর্ঘটনায় পতিত হবে। তাহলে খেয়াল করবে যে ঘর্ষণ বল কন্ডিশন, রাস্তার কন্ডিশন, সেখানে কাদা আছে কিনা, সেখানে তোমার পানি জমে আছে কিনা, সেখানে তোমার গাড়ির টায়ারের অবস্থা কি, বিটগুলো আছে কিনা, খাসগুলো আছে কিনা, সেটার উপর ডিপেন্ড করবে ঘর্ষণ বল। আর কেন্দ্রমুখী বলটা নির্ভর করবে বাঁকটার উপর এবং বেগটার উপর। তবে বেগটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেগের উপর কি আছে, স্কয়ার আছে। ওকে, এফ এর মান যত বেশি হবে, ঘর্ষণ বলের মান যত বেশি হবে, হ্যাঁ, গাড়িটি তত বেশি বেগে তুমি ঘোরাতে পারবে, তত বেশি বেগে ঘোরাতে পারবে। কিন্তু এফ এর মান তো একটা সর্বোচ্চ, এফ এর মান আছে একটা সর্বোচ্চ। তাহলে এই এফ এর সর্বোচ্চ মানটা কত? এফ এর সর্বোচ্চ মান এফ এর সর্বোচ্চ মান মিউ এমজি। এমজি তো ওজন জানি, আর মিউটা হলো ঘর্ষণ গুণাঙ্ক। মিউ হচ্ছে গাড়ির চাকা এবং রাস্তার মধ্যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে দেখো, তাহলে অর্থাৎ আমরা এখন কি পাবো, সর্বোচ্চ এটা এর চেয়ে কি করতে হবে, কম হবে, এর চেয়ে কম হবে, কিন্তু সর্বোচ্চ এত। তাহলে এই এফ এর মান আমি এখানে বসাই দিলাম। তাহলে এফ এর মান কি করব, আমি বসাই দেব। তাহলে কি হচ্ছে, তাহলে এটা হলো সর্বোচ্চ, এর চেয়ে কম হবে, কথা বুঝতে পারছি? তাহলে এটাই সর্বোচ্চ। দেখো কি হবে, ঘর্ষণ বলের মান এই যে mv², ঘর্ষণ বল অর্থাৎ কেন্দ্রমুখী বলটা এর চেয়ে কি হতে হবে, এর সমান অথবা কম হতে হবে। এই কেন্দ্রমুখী বলটা লেস দ্যান ইকুয়াল মিউ এম জি, কথা বুঝতে পারছি? কেন্দ্রমুখী বলটা ঘর্ষণ বলের কি সমান অথবা কম হবে, কথা বুঝতে পারছি? তাহলে দেখো এই কেন্দ্রমুখী বলটা ঘর্ষণ বলের চেয়ে সমান অথবা কম হবে, ঠিক আছে তো? তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি পাবো, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দুই পাশে এমটা বাদ দিয়ে দিব। তাহলে v²/r পাচ্ছি লেস দ্যান ইকুয়াল হচ্ছে মিউ জি। ওকে, তাহলে v² লেস দ্যান ইকুয়াল আর এই পাশে যাই গুণ করলো মিউ আর জি। তাহলে বা v লেস দ্যান ইকুয়াল রুট হয়ে গেল মিউ আর জি। এখন তুমি এটাকে এভাবেও রাখতে পারো অথবা মিউ আর জি টু দি পাওয়ার হাফ দিতে পারো। এখন বলতেছে গাড়ির বেগ এই মানের চেয়ে, এই মানটা রুট ওভার মিউ আর জির চেয়ে ছোট অথবা কম হলে সে নিরাপদে বাঁক নিবে, কিন্তু এর মানের চেয়ে এটা বেশি হলে তাহলে তুমি বাইরের দিকে ছিটকে পড়ে যাবে। তাহলে এটাই ছিল ব্যাংকিং অর্থাৎ রাস্তায়, অনুভূমিক রাস্তায় গাড়ির বাঁক নেওয়ার শর্ত। তাহলে ঠিক আছে, এই পর্যন্তই আজকে পড়বে তোমরা। হ্যাঁ, এরপরের ক্লাস আমি দিব, এরপরের ক্লাসে যে রাস্তার ব্যাংকিং যুক্ত রাস্তায় গাড়ি কিভাবে বাঁক নিবে। তবে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ওকে, ধন্যবাদ।